আপনি কোনোদিন কমিউনিস্ট হতে পারেননি, অথচ মৃণাল সেনের সঙ্গে মিশেছেন। এই কারণটা খোঁজার চেষ্টা করেছেন? মানে এত শিল্পীরা রাজনীতিতে আসছেন, রাজনীতির মানুষরা শিল্প চর্চা তো করেন বলে তো জানা নেই। আপনার কি মনে হয় এই ব্যবধানটা সমাজে ভীষণ মাত্রায় বাঁচিয়ে রাখা দরকার ছিল? ভারতবর্ষের সমস্ত সিনেমার লোকেরা পলিটিক্স করছে কেন? রাইট। শুধু বাংলা সিনেমা নয়, সমস্ত সিনেমার লোকেরা এত পলিটিক্স ঢুকছে কেন? মানে সবাই কেন গাইতে গেলে প্রেমের গান গাই লিখেছিলেন, এখন তো উল্টো লিখতে হতো। সবাই কেন রাজনীতিতে আসে সিনেমা ছেড়ে, মানে লিখতে হতো। আপনার মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছে করেনি? না না না, আপনার জীবনের ইনফ্লুয়েন্সের যে কেন্দ্রবিন্দু, এটা কি মৃণাল সেন ছিল? মানে আমাকে একজন দেখে বললেন, তোমার সঙ্গে অঞ্জন দত্তের ছবি দেখেছি, তুমি অঞ্জন দত্তকে বলো ওনার একটা গান দেখে আমাদের বিয়ে হয়েছে, মানে স্বামী স্ত্রী। স্যার, এই যে ছবিটা চালচিত্র এখন লোকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে পরিচালক অঞ্জন দত্তের শ্রেষ্ঠ কাজ নাকি অভিনেতা অঞ্জন দত্তের শ্রেষ্ঠ কাজ। এইটা ওয়াজ সব থেকে এনজয়েবল আমার কাছে অভিনয় করার থেকে। আপনার গানে একাধিকভাবে বহেমিয়ান, বাউন্ডুলে সবকিছু ছেড়ে ছুড়ে হঠাৎ করে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এটা কি মৃণাল সেন থেকে আপনি পেয়েছেন? আমি বিদেশে চলে যেতে চেয়েছিলাম, আমি শহরটা আমার পোষাতো না। এই যে আমি আজকে যা যা করছি তার জন্য একটা হিউজ কন্ট্রিবিউশন মৃণাল সেনের ছিল। এই প্রথম আমি কারোর সঙ্গে তর্ক করতে পারলাম আমার নিজের পলিটিক্যাল বিশ্বাস থেকে। মানে আপনি একবার বলেছিলেন ব্যোমকেশ করাটা আপনার বোধহয় সবথেকে বড় ভুল। যে আর আমার নাটকের ডায়ালগটা মৃণালবাবু অনেক জায়গায় ব্যবহার করেছেন, নিজেকে জানতে পেরে পৃথিবীটাকে নতুন করে দেখা। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আর এই ইউটিউব চ্যানেলে আজকে আমাদের অতিথি, নিঃসন্দেহে মনে হয় না পরিচয় করিয়ে দিতে হবে, অন্তত আমাদের চ্যানেলে তার কোনো পরিচয় দরকার তো নেই, সারা বিশ্বের বাঙালির কাছেও পরিচয় দরকার নেই। অঞ্জন দত্ত স্যার, প্রথমে স্বাগত। অনেক দিন পর আপনার সঙ্গে দেখা, কেমন আছেন? বয়স তো বাড়ছে না, মনের বয়সটা কি ধরে রাখা গেছে? প্রচন্ড বেড়েছে, 71 হয়ে গেছে। এবং আমারও যা তোমাকে মানে জানানো দরকার, অনেকদিন আগে আমরা একটা কাজ করেছিলাম, অনেক বেশি দিন আগে নয়, তারপর তোমার ইউটিউব চ্যানেল যে এইভাবে ইউটিউব থেকে তোমাকে রেকগনাইজ করা হয়েছে, এই চ্যানেলটাকে পরপর দুটো চ্যানেল তারা রেকগনাইজ করেছে, তারা এই মোমেন্টও পাঠিয়েছে, এটা একটা খুব বড় পাওয়া। স্যার, এটা আমার জীবনের পুরোটা ইনফ্লুয়েন্স। কোথাও গিয়ে আপনার কাছে আমি নিজেকে সমর্পিত করি। আমার জীবনের ব্যর্থতা, বড় হওয়া, আপনি আমাকে ভীষণ মাত্রায় ইন্সপায়ার করেছেন। আমি অন ক্যামেরা কেন স্যার, আমি আপনাকে ওভার ফোনও বলেছি। আপনার জীবনের ইনফ্লুয়েন্সের যে কেন্দ্রবিন্দু, এটা কি মৃণাল সেন ছিল? মানে যে বিষয়ে আমরা আলোচনা করতে এসেছি। হ্যাঁ, মানে মৃণাল সেন আমার জীবনে না এলে আমি অনেক কিছুই করতাম না। মানে প্রাথমিকভাবে আমার কাছে কলকাতাটা ইম্পর্টেন্ট হতো না, কলকাতা নিয়েই আমি করে খাচ্ছি। যতই আমার দার্জিলিং এর লোক বলা হোক, আমার গান, আমার সিনেমা, আমার নাটক, আমার লেখা যাবতীয় কলকাতা, এই শহরটাকে কেন্দ্র করে। তো সেইটা আমি জানেন তো, আপনারা যারা শুনছেন, এই অনেক কিছু করা হতো না যদি না মৃণাল সেন আমার জীবনে আসতো। সিনেমা তো নয় স্যার, এই ইনফ্লুয়েন্স করার বিষয়টা, আমি ভোটের প্রচারে স্যার গেছিলাম তমলুকে, আমাকে একজন দেখে বললেন, তোমার সঙ্গে অঞ্জন দত্তের ছবি দেখেছি, তুমি অঞ্জন দত্তকে বলো ওনার একটা গান দেখে আমাদের বিয়ে হয়েছে, মানে স্বামী স্ত্রী। এবং এই যে মানুষ একজনকে ইনফ্লুয়েন্স করছে, ইন্সপায়ার করছে, এইটা স্যার কত ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ বলে কি মনে হয়? মানে একটা ইনফ্লুয়েন্স বা ইন্সপায়ার, এটা কি জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে? আমার মনে হয় যে কোনো শিল্পীরই একটা একটা দুটো তিনটে চারটে ইন্সপিরেশন লাগে। মানে শুধু নিজের ট্যালেন্ট দিয়ে হয় না, আর একজনের কাজ বা আর একটা মানুষের ইনফ্লুয়েন্স লাগে নিজেকে বুঝতে এবং জানতে যে কি করতে চায়। নিজে ইচ্ছে হলো, ছোটবেলা থেকে অনেকের ইচ্ছে হয় যে আমি কবিতা লিখবো, আমি গান করবো, আমি ছবি আঁকবো। সেটা ইজ নট এনাফ। ট্রেনিং লাগে, প্রফেশনাল ট্রেনিং লাগে, এবং যারা ট্রেনিং এর মধ্যে দিয়ে যায় না, তাদের ইন্সপিরেশন লাগে, আর একটা মানুষ লাগে। স্যার, এই যে ছবিটা চালচিত্র এখন লোকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে যে পরিচালক অঞ্জন দত্তের শ্রেষ্ঠ কাজ নাকি অভিনেতা অঞ্জন দত্তের শ্রেষ্ঠ কাজ। আপনার কাছে
অভিনেতা সত্তা না পরিচালক সত্তা, কোনটাকে আপনি এই ছবির নিরিখে এগিয়ে রাখেন? আমি মনে করি পরিচালনা, স্ক্রিপ্ট লেখা। কারণ এই ছবিটা আমরা যখন ঠিক করি আমরা নিজের টাকায় করব, আমি আর নীল গান করে যে টাকা রোজগার করেছি, সিনেমা করে তো খুব টাকাটা আমাদের সংসারের খরচায় চলে যায়, গান থেকে এক্সট্রা একটা টাকা আসে, সেইটা আমরা পুরোটাই খরচা করবো, আর ও দেবে আমিও দেবো অন দিস। তখন এটা ডিসিশন নিয়ে আমরা যে আমরা নিজেদের মতন করে করতে পারবো। সো আমার প্রথম দিকের ছবি অন্য লোকের টাকায় করা, কিন্তু তখন একটা না আমার মতন করে আমার ছবি করতে হবে, আমার মতন, আমার স্টাইলটা কি, আমি কি করতে চাই। মৃণালবাবু যেটা খুব ইনস্টিল ভেতরে আমাকে বলতেন বারবার করে, সেটা অন্য লোকের টাকায় হলেও আমি করেছি। এবং তার জন্য ছবি করার আগে অজস্র প্রবলেম হয়েছে। না না এটা করলে তো দেখবে না, না না রবীন্দ্রনাথের গানটা চটকে যাচ্ছে, না না এটা বাংলা সিনেমার নাম বং কানেকশন হবে, এই চলচ্চিত্র তাদের নিয়েছেন কেউ তো সিনেমায় করে না, বা ম্যাডলি বাঙালির এই ছেলেগুলো কারা। আমি ঝগড়াঝাঁটি করে আমি ছবিগুলো করেছিলাম, খুব সহজ হয়নি। তার পরবর্তীকালে গিয়ে হয়তো আবার আমি খানিকটা মানে রঞ্জনা বা ওই তারপর পরে ওই ব্যোমকেশ টোমকেশ এরা করতে গিয়ে হয়তো আমি একটু তথাকথিত হয়তো না, সত্যি কথা, তথাকথিত ইন্ডাস্ট্রির যে নিয়ম কানুন থাকে, যেটা ভাঙতে এসে আমি আমার অডিয়েন্স খুঁজে পেয়েছি, যেটা ভাঙতে এসে আমি আমার নিজের সিনেমা করেছি, সেটার সঙ্গে হয়তো কিছু কিছু জায়গায় আমি লড়াইটা করতে পারি। এই ছবিটা করতে এসে যেহেতু আমরা নিজের টাকায় করছি, আমার কমপ্লিট ফ্রিডম নিয়ে আমার যেটা মনে হয়েছে, যেটা ভালো লেগেছে, এবং সেটা এলোপাতাড়ি ভাবে নয়, এটাও ভেবে করতে হয়েছে যে আমি একটা বিশাল বড় মাপের মানুষকে নিয়ে করছি, একটা পার্সোনাল জায়গা থেকে দেখছি, আমায় অলসো কেয়ারফুলি চলতে হবে, আবার আমাকে ভেঙে বেরিয়ে এসে সেই কেয়ার মানে সেফ প্লে করব না, আমি এনজয় করে করব। এইটা ওয়াজ সব থেকে এনজয়েবল আমার কাছে অভিনয় করার থেকে, এই চরিত্রটা। লোক বলি মৃণাল সেনের অত বড় একটা লোকের ভূমিকা অভিনয় করছে, মৃণাল সেনকে তো আমি 43 বছর ধরে চিনেছি, তার কিভাবে ওঠে, কিভাবে দাঁড়ায়, কিভাবে কি করে মোটামুটি আমার জানা, কিরম টাইপের লোক, কেন ফাজলামি করে, কেন মজা করে। তো সেটা নিয়ে আমার ক্রাইসিস ছিল না, আমার ছিল কিভাবে অঞ্জন দত্তকে একটা খুঁজে বার করতে হবে, একটা কে কে মহাজনকে খুঁজে বার করতে হবে, এই ছবিটা কিরম ভাবে আমরা করব, আমরা কি এটা এখনকার সময় যাতে মনে হচ্ছে হবে দেখতে হবে, এটা পিরিয়ড পিস হবে না, পিরিয়ড পিস হবে না, এটা এখনকার সময়ও হতে পারে, পেছন দিয়ে একটা বরঞ্চ আধুনিক গাড়ি চলে গেলে বেটার হয়, টাইমলেস একটা ব্যাপার। এই এক্সপেরিমেন্ট গুলো করতে গিয়ে আমার অনেক বেশি এনজয় করেছি আমরা সবাই এটা তৈরি করতে। স্যার অনেক দিন ধরে বিষয়টাকে আপনি হোমওয়ার্ক করেছেন, আমি জানি, শুট করেছেন, এটা চ্যালেঞ্জগুলো কি কি স্যার ফেস করেছেন? আমি দেখেছি, আমি যখন সিনেমাটা ফেস্টিভ্যালে দেখলাম, যে গাড়িটা ব্যবহার করা হয়েছে, যে জায়গাটা ব্যবহার করা হয়েছে, খানিকটা বোধহয় ময়দান, ভিক্টোরিয়া অন্তর, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে দুটো সময় আলাদা, এখনের সময়, মানে চ্যালেঞ্জগুলো কি কি আপনি স্যার ফেস করেছেন? প্রথম চ্যালেঞ্জ আমাদের ছিল যে এটা 1980-তে ঘটনাটা ঘটেছে, এবং যা যা ঘটেছে মোটামুটি কেন আক্ষরিক অর্থে সবই সত্যি, কোনো বানানো জিনিস আমি দিই। তো 1980টা কি করে করা হবে, কি করে হবে, অবভিয়াসলি 2C ক্যামেরাটা ভাড়া করতে হবে, পুরোনো অ্যাম্বাসেডার জোগাড় করতে হবে, ট্রামটা একদম পুরনো হতে পারে, পাখা ছিল সেখানে, পাখাটা দেখাতে হবে, সিটটা সেরকম ছিল, রাস্তা অলিগলিগুলো সেরকম, মৃণাল বাবুর বাড়িটাকে পুরো আবার তৈরি করতে হবে। বাড়িটা আমি খুব গ্রেটফুল যে কুণাল সেন পুরো দিয়ে দিয়েছিল আমাদের বাড়িটা, কিন্তু সেটা সাজাতে হবে ঠিক করে, ঠিকভাবে রাখতে হবে সমস্ত জিনিস, এমন একজন অভিনেত্রীকে গীতা সেন হিসেবে রাখতে হবে যে অভিনেত্রী মনে হচ্ছে না, খুব বড় অভিনেত্রী কিন্তু অভিনেত্রী মনে হচ্ছে না, মনে হচ্ছে সে একটা বুদ্ধিমান মানুষের বুদ্ধিদীপ্ত বউ, অথচ সে খুব ভালো অভিনেত্রী, আবার শুনি এরপর সে খুব সহজেই চা বানাচ্ছে। অ্যাক্ট্রেস হলে চলবে না। এই অনেকগুলো ছিল, তার মধ্যে সব থেকে বড় ছিল হচ্ছে যে
1980টা কিভাবে করবো। তখন তর্ক করতে করতে আমরা রিয়েলাইজ করলাম যে কেন আমরা করছি। আমরা কি ফিরে তাকিয়ে একটা মানে পুরোনো দিন, একটা নস্টালজিয়া থেকে করছি, নাকি আমরা বলছি যে এই মৃণাল সেন, অঞ্জন দত্তের এই জীবনের ছোট্ট ঘটনাটা, ওদের প্রথম কানেকশনটা এখন হতে পারে, এখন এরকম ধরনের একটা লোক থাকতে পারে, এখনো এরকম ধরনের একটা ছেলে থাকতে পারে, এখনো কলকাতা শহরে মজা আছে, এখনো এটা হতে পারে, এখনো। তাহলে জিনিসটাকে টাইমলেস করো, তাহলে জিনিসটাকে আক্ষরিক অর্থে নামগুলো কুণাল সেন, রঞ্জন করে দাও, করে দাও, উৎপল দত্ত, উজ্জ্বল দত্ত করে দাও, সবাই বুঝতে পেরে যাবে। কিন্তু তখন একটু মানে একটা মনে হচ্ছে তখনকার সময়, কিন্তু আবার মনে হচ্ছে এখনকার সময় এই জিনিসটা থাকুক। এইটা করা খুব ডিফিকাল্ট, এই চয়েসটা খুব ডিফিকাল্ট। কিন্তু একটা আক্ষরিক অর্থে খুব কনভেনশনাল প্রডিউসাররা বলতো না না না, এটা ইন্টেলেকচুয়াল হয়ে যাবে, কিন্তু সেটা যে মজা হয়ে যাবে ইন্টেলেকচুয়াল, অতক্ষণ না হচ্ছে বোঝানো যায় না। যতক্ষণ না কেউ দেখছে যে গীতা সেন একটা মহিলা, যে অভিনেত্রী দেখতে নয় কিন্তু ভালো অভিনয় করে, এইটুকু এটা বেরিয়ে আসছে, তার জীবনের দুঃখটা সে চুপচাপ করে রসিয়ে রসিয়ে বলছে, এটা যতক্ষণ না হচ্ছে করে দেখাতে পাচ্ছি ততক্ষণ বোঝানো যাবে না কাউকে। তর্ক করে ঝগড়া করে আমি ছবিটা করতে চাই না, আন্তরিক ভাবে করতে চাই। আমি দেখাতে চাই যে হয়তো মৃণাল বাবু ইরেসপন্সিবল ছিলেন, অঞ্জন দত্ত ইরেসপন্সিবল ছিল। ইরেসপন্সিবল বলতে অ্যাজ আ মানুষ, নট মানুষ, অ্যাজ আ প্রফেশনাল, রোজগার করছে স্বামী, তাকে টাকাটা অন্য লোক এসে দিচ্ছে, এই মজাগুলো আমি রাখতে চেয়েছি। এটা দিস ওয়ার চ্যালেঞ্জ, বাট দিস ওয়ার এক্সাইটিং। কিন্তু এগুলো সব তো ঠিকভাবে না করতে পারলে তো হবে না। মানে মৃণাল সেনকে আমি খুব মাথায় তুলে পুজো করবো প্রথমত না, সে আমার মেন্টর, সে আমার গাইড, সে আমার বাবার মতন, সে আমার বন্ধুর মতন। তার ছেলে হঠাৎ বন্ধু বলে তাকে, এবং আমি খুব অবাক হয়ে গেছিলাম যে একটা ছেলে তার বাবাকে বন্ধু বলে। আমি তো আমার বাবার সঙ্গে ওইভাবে রিলেট করতে পারিনি। তো এই জিনিসগুলো ওয়ার চ্যালেঞ্জিং, বাট এই চ্যালেঞ্জেস গুলো খুব এক্সাইটিং ছিল। অ্যাভয়েড করে একটা কত বড় ডিরেক্টর, বাবা কি বামপন্থী, কি কত কষ্ট সহ্য করেছে। সত্যি মৃণাল বাবুর মতো কষ্ট খুব কম মানুষ সহ্য করেছে। অ্যাবজেক্ট পভার্টি থেকে উনি এসছেন, ভালো করে খেতে পারেননি কোনোদিন। সেই মানুষটা কোনোদিন কিন্তু পরে যখন উনি নাম করলেন বা দাঁড়ালেন, তখন কিন্তু উনি কখনো দুঃখ বিলাসিতা করেননি, কখনো বলেননি যে কত কষ্ট করে উনি এসেছেন। এই যে একটা লোক কষ্ট করে, অথচ সে লাইফকে এনজয় করছে, ইগনোর করছে, সিনেমা বানাতে ভালোবাসছে, এই আধুনিক মানুষটাকে দেখানোই আমার কাজ ছিল, উইথ অল হিজ পাগলামি। সেটা কোথাও গিয়ে যখন সিনেমাটা আমি দেখলাম, এটা আপনারও জার্নি আমার মনে হলো যে আপনি একটা নতুন করে ভালোবাসার শহরকে খুঁজে পাচ্ছেন। আপনার গানে একাধিকভাবে বহেমিয়ান, বাউন্ডুলে সবকিছু ছেড়ে ছুড়ে হঠাৎ করে হারিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এটা কি মৃণাল সেন থেকে আপনি পেয়েছেন? মানে আপনাকেও কি নতুন করে মৃণাল সেন আপনাকে তুলে দিলেন? অ্যাকচুয়ালি যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি নিজেকে অনেকটা খুঁজে পেয়েছিলাম, আবিষ্কার করেছিলাম যে অ্যাকচুয়ালি আমি কোথায় থাকতে চাই। আমি তো বিদেশে চলে যেতে চেয়েছিলাম, আমি শহরটা আমার পোষাতো না। তো আমি এই যে কলকাতা, উনি তো বলেননি শোনো অঞ্জন একটা গান লেখো তো কলকাতা নিয়ে, শোনো তুমি সিনেমা করো তো, ডিরেকশন দাও, এইসব তো বলেনি। কিন্তু এই যে আমি আজকে যা যা করছি তার জন্য একটা হিউজ কন্ট্রিবিউশন মৃণাল সেনের ছিল, বাই মানে না বলে আমাকে আমার কথাটা বলার সুযোগ দিয়ে। এই প্রথম আমি কারোর সঙ্গে তর্ক করতে পারলাম আমার নিজের পলিটিক্যাল বিশ্বাস থেকে। উনি প্রাইভেট মার্কসিস্ট, উনি সমষ্টিতে বিশ্বাস করেন, আমি ব্যক্তিতে বিশ্বাস করি। এই সমষ্টি আর ব্যক্তি নিয়ে এই যে আমরা কন্টিনিউয়াসলি তর্ক ঝগড়া করে যেতাম, এই
এইটা আমাকে না নিজের জায়গাটা খুঁজে দিল। আমি তো কাউকে, আমার নিজের বাবাকেই বলতে পারিনি, আমি কোনো সিনিয়র লোকের সঙ্গে আমি তর্কই করতে পারি না। উনি তো পৃথিবী বিখ্যাত একটা লোক, সে আমার মতন একটা ছেলের কথাগুলো শুনছে, আমার সঙ্গে তর্ক করছে, বা বা মজা মুচকি মুচকি হাসছে, বা ভাব দিচ্ছে তুই কমিউনিস্ট নো, তুমি কমিউনিস্ট নো, তুই ঘরে বলছো তুই কি, তুই কি, তুই আসলে কি। এইটা না আমি দূর থেকে যখন দেখি যে আমি সোশ্যালিস্ট, আমার সোশ্যালিজম বা হিউম্যানিজম, সোশ্যালিস্ট হিউম্যানিস্টটা কি মৃণালবাবুর কাছ থেকে মিশতে মিশতেই এলো, ওটা বই পড়ে বোধহয় আসতো না। তো ওই যে মজাটা, সেইটা আমি পেয়েছি কিন্তু আক্ষরিক অর্থে মৃণাল সেনের কাছ থেকে। এতদিন, এখন প্রশ্ন হবে তাহলে এতদিন ধরে হঠাৎ মৃণাল সেনের শতবর্ষে এসেই আপনি এটা বলছেন, হ্যাঁ এ তো মৃণাল সেন বাজারে খাবে, এইটা আক্ষরিক অর্থে কিন্তু নয়। মানে এটা আমার খারাপ লাগে যে উনি বেঁচে থাকার উচিত সময় আমার করা উচিত ছিল। আমি একটা ডকুমেন্টারি করতে চেয়েছিলাম ওনার উপর, এবং উনি এক কথায় বলেছিলেন করো করো, তুমি বিদেশে বিক্রি হয়ে যাবে, করো, টাকা পাবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, বলেছে তুমি করলে তুমি ব্যক্তিগত জায়গা থেকে করো, ব্যক্তিগত, তোমার আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে ডকুমেন্টারিটা হোক। এখন ব্যক্তিগত সম্পর্কটা কি হবে আমি খুঁজে পাইনি। আমি বলি মৃণালদা, আমি আপনাকে ফলো করে যাচ্ছি, আপনি যা করছেন সেগুলো শুট করি, তারপর নিশ্চয়ই একটা গল্প খুঁজে পাওয়া যাবে, তখন এডিট করবো। তো আমি করতে আরম্ভ করলাম। মৃণাল সেন আমার ভবন শুটিং করছে, মৃণাল সেন এডিটিং করছে, মৃণাল সেন ডাবিং করছে, মৃণাল সেন বাড়িতে রয়েছে, মৃণাল সেন হিরোশিমার মেমো মিছিলে হাঁটছে জ্যোতিবাবুর সঙ্গে, মৃণাল সেন আড্ডা মারছে, মৃণাল সেন লেকচার দিচ্ছে লন্ডনে, মৃণাল সেন নানা রকম জিনিস করছে। ইন্টারভিউ নিলাম 2 ঘন্টা করে, প্রায় 10 ঘন্টার ফুটেজ ছিল আমার বিভিন্ন ক্যামেরায়, যখন যা পেরেছি টাকা দেওয়া করে দান করে আমি করেছি, কিন্তু কিছুতেই গল্পটা আমি করে পাই। উচ্ছের ফুটেজ, মৃণাল সেনের বয়স বেড়ে যাচ্ছে, আমারও চুল পড়ে যাচ্ছে, দুজন দুটো ক্যামেরায় হচ্ছে, পার্সোনাল মানে আমার উপর ক্যামেরা থাকবে। আমি গল্পটা খুঁজে পাইনি, হয়নি। এবং মৃণাল সেন যখন, ওনার যখন হিপ ফ্র্যাকচার হলো, তখন উনি ওয়াকার নিয়ে হাঁটতে আরম্ভ করলেন। আমি মনে এটা আমি যে লোকের লাফি লাফি সিঁড়ি দিয়ে উঠতো, সে আমার ডকুমেন্টারি এটাকে নিয়ে বন্ধ হয়ে গেল, ফুটেজগুলো খারাপ হয়ে গেল, নিজের বাড়িতে এসি নেই, জানি না, একটা ঘরে এসি ছিল, তো সব ঘরে এসি ছিল না, ড্যাম বাড়ি, ফুটেজগুলো সব নষ্ট হয়ে গেল। মৃণালবাবু বলেছিলেন যে সিরিয়াস নাও তুই ডকুমেন্টারির ব্যাপারে। আমি কি বলবো, আমি বুঝতে পেরেছিলাম যে করা উচিত। তো অ্যাকচুয়ালি আমার আগেই করা উচিত ছিল, অনেক অনেক আগে আমার এই শ্রদ্ধা বা ট্রিবিউটটা দেওয়া উচিত ছিল, কিন্তু আমি গল্পটা করে পাই, সেই জন্য না আমি করতে পারি। সুতরাং আজকে এই শতবর্ষে এসে মৃণাল সেনকে সেলিব্রেট করতে পারছি, কারণ শতবর্ষ বলে নয়, এটা অনেক আগে করা উচিত ছিল। কিন্তু আমি সত্যি সত্যি যখন অনিক দত্ত সত্যজিৎ রায়কে নিয়ে কাজ শুরু করছে, শুটিং করছে, এবং আমি জানি যে অনিক দত্ত যে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিচ্ছে, তার পরের বছরই মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী, আমার না খুব ওই গিল্টি, আমার না খুব হয়েছিলাম আমি যে অনেক এটা সত্যজিৎ রায়কে নিয়ে করে ফেললো, আর মৃণাল সেনের সঙ্গে এতদিন কাজে আমি করতে পারলাম না, সেটা খুব খারাপ, খুব খারাপ হবে, খুব বাজে হবে এটা। এবং আমার কাছে, নিজের কাছে আমার এটা ঠিক হবে না, এটা করা, আমার কিছু একটা করা উচিত, পুরোনো ফুটেজগুলো তো নষ্ট হয়ে গেছে, কিছু একটা করা উচিত, এবং জন্মশতবার্ষিকীর মধ্যেই করে ফেলা উচিত, নাহলে খুব খারাপ হবে নিজের কাছে। লোকে কিছু বলবে না, লোকে তো আগেও বলেনি, কেন বলবে?
তো এবং একজন আমাকে বলেছিল, তার মধ্যে আমার খুব কাছের একজন বলেছিল, আচ্ছা তুমি তোমার ব্যক্তিগত সমস্ত ভালো লাগাগুলোকে তুমি সিনেমাতে নিয়ে আসো। এনেছো তোমার মিশ্রিত কলকাতা, তোমার দার্জিলিং, তোমার অ্যাংলো ইন্ডিয়ান সোসাইটির প্রতি তোমার ভালো লাগা, নানা রকম জিনিস, তোমার বাবা মাকে নিয়ে, তোমার স্কুল নিয়ে ছবি বানিয়েছো, আর 42 বছর মৃণালদের সঙ্গে কাটিয়েছো, সেটা কিছুটা কি হলো? সেটা নিয়ে কোনো তো তোমার বিশ্বাস, পলিটিক্স, ক্রাইসিস, তোমার কলকাতার এই যে হলো এত কিছু, তো আমার খারাপ লেগেছিল যে বললাম। তো তখন আমি গল্পটা পেয়ে গেলাম, প্রবাবলি আউট অফ একটা গ্লানি থেকে। গ্লানি থেকে আমি আসল মজার গল্পটা পেয়ে গেলাম যে মৃণাল সেনের সঙ্গে আমার প্রথম কানেকশন। এইটা যদি আমি ডকুমেন্টারির সময় পেতাম, আমি দুর্দান্ত একটা ডকুমেন্টারি করতাম, ডকুফিকশন করতাম, এবং মৃণাল বাবু দেখে অত্যন্ত খুশি হতেন। আমি শিওর সেই ডকুমেন্টারিটা বিদেশে প্রাইজ পেত এবং মৃণাল সেন দেখতো এবং মজা হতো। সেটা হলো না, হয়নি, আমি কি করব? কিন্তু সেটা যে শতবর্ষর মধ্যে হয়ে গেল এবং আমি গ্রেটফুল, হইচই সেটাকে ঠিক টাইমলি নিয়ে 14 তারিখের আগে রিলিজ হয়ে যাচ্ছে, এইটা আমার কাছে খুব খুব বড়, এবং সেটা গ্লোবাল বাঙালি দেখছে, এটা খুব বড়, দ্যাট আমি এটা ফাইনালি হলো। এবং মৃণাল সেন দেখলেন না, ঠিক আছে, যাদের নিয়ে আমি করেছি তারা কেউ নেই, মানে গীতা সেন নেই, উৎপল দত্ত নেই, কে কে মহাজন মারা গেছে। কাকে দেখাতে পারলে খুশি হতেন, মানে এটা দেখাতে সবাই খুব মজা পেত। কে কে মহাজন খুব খুশি হতো। কে কে মহাজনের স্ত্রী প্রভা জি আছেন, মানে আর তাকে আমি দেখাইনি। মুকুল বাবু নেই, অনুপ কুমার নেই, একমাত্র কুণাল সেন আছে যে প্রথম থেকে আমাকে সাপোর্ট করেছে এবং যাকে আমি সেকেন্ড ছবিটা দেখিয়েছিলাম, মানে রাফ কাটটা, ফাইনাল কাট, রাফ কাট, ওইটা দেখেছিলাম আমার বাড়িতে বসে, কুণাল এবং নিশা, এবং ওদের দুজনের ভালো লাগাটা আমায় খুব হেল্প করেছে। এবং কিছু কিছু মানুষ যারা আমার বন্ধু বান্ধব, সুধীর মিশ্রা, তারপর তিংমাংশু ধুলিয়া, অপর্ণা সেন, তারপর মহেশ ভাট, যারা কোনোভাবে না কোনোভাবে মৃণাল সেনকে দেখেছে, তারা যখন বলছে দিস ইজ ফ্যান্টাস্টিক, ব্যাক, ইউর ব্যাক অ্যান্ড রিইনভেন্ট হয়ে, আমি দেখলাম যে ঠিক আছে, দ্যাটস গুড এনাফ, মানে এটা ইজ গোইং টু বি ডিফারেন্ট। এবং ওই যে বললাম আমি যে মাঝখানে কি ছবিগুলো ঠিক ছিল না, আমার মনে হয় মৃণাল সেনের ছবিটা করে আবার ওই প্রথম 71 বছরে আবার ওই ইয়াং সিনেমাটা করতে পারাটা আমার কাছে খুব, ওটা না হলে হতো না, না হলে হয়তো আমি আবার একটা অন্য কিছু করতাম, আর ডিটেকটিভ করতাম, আবার একটা ডিটেকটিভ করতেন। মানে আপনি একবার বলেছিলেন ব্যোমকেশ করাটা আপনার বোধহয় সবচেয়ে বড় ভুল, যে বিরাট ভুল। আপনি ব্যোমকেশ করেছেন বলে এত ব্যোমকেশ এখন শিবম না না না, এমনি ছবি হিসেবেও তুমি যদি দেখো, তুমি যদি ম্যাডলি বাঙালি দেখো, এবং তুমি যদি চললেস্কো দেখো, তুমি যদি রঞ্জনা দেখো, এবং পরবর্তীকালে তুমি যদি ইভেন ফাইনালি ভালোবাসাও দেখো, তুমি দেখবে একটা অদ্ভুত ধরনের গল্প বলা, দুটো গল্প খাপ ছাড়া, ফ্র্যাগমেন্টেড, একটা ফ্লড চরিত্র, সব ভালো মানুষের গল্প নয়। বোম মেকিংটাও মজার, হ্যান্ড হেল্ড ক্যামেরা, একটু মানে ওই মৃণাল সেনের ইন্টারভিউ ক্যালকাটা 71 পিরিয়ডে যেরকম ধরনের ছবি করেছেন উনি, ওনারটা হয়তো পলিটিক্যাল, আমারটা নয়, কিন্তু স্টাইলটা মোটামুটি এক। আমি তো আর গোদার থেকে ইন্সপায়ার্ড হয়ে ম্যানলি বাঙালি বা কানেকশন করি নেই, মৃণাল সেনের ইন্টারভিউ থেকে ইন্সপায়ার্ড হয়ে ওইগুলো করেছি। এবং উনি যখন ছবিগুলো দেখেছেন বুঝতে পেরেছে, এই তুই স্টাইলিস্টিকলি খুব ভালো, তুমি এই মজা করে করছো। তো এই ব্যোমকেশটা একটা পুরোনো একটা 60-এর দশকের একটা গোদা গল্প টাইপের, আমার ভালো লাগে। কোথাও একটা সম্পর্কের গল্প নেই যেটা আপনি চান বারবার, মানে ম্যান্ডি বাঙালি, তানিয়া, বন্ধুত্ব, মানে একটা ব্যক্তির ক্রাইসিস, শহরের ক্রাইসিস, বিভিন্ন কমপ্লেক্স ইস্যু, মানে দুটো জেনারেশনের ক্রাইসিস, মানুষ তার শেকড় খুঁজে পাওয়ার
পাচ্ছে কি পাচ্ছে না, এইসব যে নানা রকম মধ্যবিত্ত নাগরিক, মধ্যবিত্তের জটিলতা নেই, একটা লোক কন্টিনিউয়াসলি সিগারেট খেয়ে আর একটা সমস্যা সলভ করছে, এই সিনেমাটা আমার করা উচিত হয়নি। তো কি বকুনি খেয়েছিলাম আমি মৃণালদার কাছ থেকে, কিন্তু আমি বলি মৃণালদার টাকা হচ্ছে, কোথায় টাকাটাই করো, হিট ফ্র্যাঞ্চাইজি। হিট ফ্র্যাঞ্চাইজি। কিন্তু দেখো একটা কথা আমি বলি, টাকাটা খুব জরুরি এবং খুব জরুরি, এটাই চালচিত্র তো, এই সমস্ত কথাগুলো ঘুরে ঘুরে চালচিত্র এখন আছে, কিন্তু খুব এতই মজা করে আছে যে দর্শক ওই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে তুমি ছিলে, হাসছিল, কিন্তু দর্শক হাসছিল, কাঁদছিল, এইটা আমি পেয়ে, মানে এইটা খুব মজা। তো এটা যেটা আমি পেয়েছি বলছি যে টাকাটা খুব জরুরি, কিন্তু টাকার জন্য কি আমার কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, আমার বেঁচে থাকার ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে টাকাটা কমানো উচিত, তাহলে টাকাটা আর ইম্পর্টেন্ট। ছবিটাকে ইমপ্রুভ করছে টাকাটা, নাকি ছবিটাকে কম্প্রোমাইজের দিকে ঠেলছে টাকাটা? যদি কম্প্রোমাইজের দিকে ঠেলে, যদি মিথ্যে কথা বলার দিকে ঠেলে, যদি ফেক দিকে ঠেলে, যদি শুধু গ্লসের আসল বিষয় থেকে সরে যেতে ঠেলে দিল, তাহলে টাকাটা ঠিক নয়, বেশি টাকা ঠিক নয়। মৃণাল সেন আপনাকে অনেক কিছু দিয়েছেন, বলেন ছবির শেষে একটা সংলাপ আছে, কেঁদে কেঁদে আপনি মৃণাল সেনকে বলছেন আপনি তো আমাকে পরের ছবিতে নেবেন না কারণ আমি কমিউনিস্ট নই। মৃণাল সেনের উত্তর, আমি শিল্পীদের নিই, শিল্পী নিই, তুমি কমিউনিস্ট না জেনেই তো নিয়েছি। এই শেষটাও কি একটা দ্বন্দ্ব দিয়ে একটা শেষ হওয়া, মানে পুরো ছবিটা জুড়ে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে গুরুর সাথে শিষ্য বলবো না, একজন মেন্টারের সাথে তার যে অনুজ প্রতিম একজনের দ্বন্দ্ব, এবং দ্বন্দ্বের মধ্যে একটা নতুন কিছু খুঁজে পাওয়া, এইটা কোথাও গিয়ে আপনার মাথায় এসে কমিউনিজম দর্শনটা আপনাকে অ্যাডাপ্ট করলো না, টানলো না? মৃণাল সেন সব দিল, ওইটা দিতে পারলো না। আক্ষেপ থেকে বলছো তো, রঞ্জন দত্ত তো আক্ষেপ থেকে বলছে যে আপনি নেবেন না, আমি আপনার সাথে কাজ করতে চাই, কিন্তু আপনি তো নেবেন না। আক্ষেপ মানে কমিউনিস্ট হতে পারলাম না, প্লিজ আমায় নিন গোছে, মানে আক্ষেপ। এই মজাটা দেখো, একটা মানুষ যখন একটা মানুষকে ইন্সপায়ার করে, তখন সেখানে যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব না থাকে, তাহলে সেটা পুজো করা হয়। A good relationship, teacher student relationship, ট্রেনার আর স্পোর্টসম্যানের রিলেশনশিপ, বা এই যে রিলেশনশিপ যদি বন্ধুর মতো না হয়, তাহলে আমার মনে হয় সেটা কোনো ভালো দিকে যাবে না। একটা বন্ধুত্ব হবে, এবং সে বন্ধুত্ব একটা ঝগড়াঝাটি, একটা উত্তেজনা, এটা না হলে হবে না। আপনি কোনোদিন কমিউনিস্ট হতে পারেননি, অথচ মৃণাল সেনের সঙ্গে মিশেছেন, এই কারণটা খোঁজার চেষ্টা করেছেন? মানে নিজে ভেবেছেন কোনোদিন যে এই দর্শনটা আপনাকে প্রভাবিত করলো না? দেখো, আমি সবসময় ব্যক্তি স্বতন্ত্র বিশ্বাস করেছি, এবং সেখানে আমার মনে হয়েছে যে কমিউনিজম নিয়ে আমার প্রবলেম, কমিউনিস্ট হওয়া নিয়ে প্রবলেম নেই, একটা সমষ্টিতে বিশ্বাস করা, একটা দল এইটা নিয়ে প্রবলেম। তবে আমার নিজের মনে আমার বিশ্বাস যে মৃণাল সেনকে যদি আমরা একটু গভীরে তলিয়ে দেখি, মৃণাল সেনের ছবিগুলো এখন হইচইতে এসছে, সব অনেক জায়গায় আছে, কিন্তু এতটা ভ্যারাইটি নিয়ে কোথাও নেই, একটা প্ল্যাটফর্মে নেই, ওখানে আছে অনেকটা ভ্যারাইটি আছে। মানে শুরুর দিকের ন্যাচারালিজম, তারপর ওনার নিউ ওয়েভ, পলিটিক্যাল নিউ ওয়েভ, তারপরে ওনার অন্তর্দ্বন্দ্বের ছবি, আমরা যদি সবগুলোকে একটু মন দিয়ে দেখি, আমরা দেখবো যে উনি কিন্তু মানুষের কথা বলছে। আমরা যদি তার পলিটিক্যাল জায়গাটা থেকে সরে গিয়ে নতুন করে দেখি, তাহলে কমিউনিজম যদি নাও আসে, তবুও ছবিগুলো ভ্যালিড হয় না। পলিটিক্যাল দর্শন থেকে আমরা সরে যাব কেন, এই প্রশ্ন তো আসে যে না, কিন্তু পলিটিক্যাল দর্শন সমাজবদ্ধ জীব, আমরা রাজনীতির কথা কেন বলবো না ছবির মধ্যে, বা ভাববো না? নিশ্চয়ই, কিন্তু সেই রাজনীতিটাও বদলাবে, রাজনীতিটাও পাল্টাবে। মানে পার্টিকে তো প্রশ্ন করছে এই ছেলেটি, ধৃতিমান যে পদাতিকে, এই প্রশ্ন করাটাও তো জরুরি। এবং কোথাও গিয়ে আমার মনে হয়েছে, যখন আমরা অন্তরীণ করছি যে
মৃণাল সেনও কিন্তু কোথাও গিয়ে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে, ওনারও নিজের একটা ক্রাইসিস হচ্ছে। তাহলে কি হলো? তাহলে এই নিজের দিকে যে আঙুল তুলছেন, ওনার পার্টি যখন জিতে গেল, ওনার পার্টি যখন ক্ষমতায় এলো, উনি যে পার্টিতে বিশ্বাস করতেন, তখন কি উনি কি ছবি করলেন? তখন উনি একদিন প্রতিদিন খারিজ, একদিন আচানক, মানে তখন কিন্তু উনি নিজের সমাজ জিতে যাওয়ার পরও আর তো শত্রুটা তার বাইরে নয়, এবার শত্রুটা ভেতরে ঢুকে গেল। এবার উনি নিজেকে প্রশ্ন করতে আরম্ভ করলেন। কটা পলিটিক্যাল ফিল্ম মেকার এটা করেছে? কজন মার্কসিস্ট ফিল্ম মেকার এটা করেন? মৃণাল সেন কিন্তু এটা করেছে। আমার মনে হয় যে মৃণাল সেনের কাছে কোনো একটা জিনিস শেষ কথা নয়, আমার মনে হয় না। কমিউনিজমটা শেষ কথা ছিল না। উনি জন্য তার আগে একটা প্রাইভেট কথা ঢুকিয়েছিলেন, প্রাইভেট মার্কসিস্ট, অর্থাৎ কোনো ওনার তো একটা দল, একটা দলের সঙ্গে ওনার বন্ধুত্ব ছিল, কিন্তু তবুও উনি দলের বাইরেও থাকতেন। উনি তো দলে নাম লেখাননি, উনি তো পার্টি মেম্বার হননি, উনি বলতেন আমি প্রাইভেট মার্কসিস্ট। এইটা খুব ইম্পর্টেন্ট। আমার এর মধ্যে কিন্তু একটা স্বতন্ত্রতা আছে, যেটা আমার সত্তাটাকে বিসর্জন দিলাম না। হ্যাঁ, তাহলে অঞ্জনও তো সেই ক্রাইসিস। অঞ্জন আমি আমার সত্তাটাকে বিসর্জন দেব না। সো সামওয়্যার আমি কি আস্তে আস্তে এক ধরনের প্রাইভেট মার্কসিস্ট হয়ে পড়লাম মৃণাল সেনের মতনই? বললেন কি? হ্যাঁ, আমি তো মনে করি দেখ, সমাজের সব থেকে বড় শত্রু হচ্ছে ক্যাপিটালিজম, এবং আজকের ক্রাইসিসটাই ক্যাপিটালিজম থেকে আসছে। মানে টাকা ডিফাইন করতে পারে না আমাকে, এবং টাকার জন্য কত টাকা বিক্রি হলো বলে ছবি ভালো ছবি তা তো হতে পারে না। মানুষের ভালো হলো কি, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। আমার গান তো সেলিব্রেট করে না কখনো কোনো ক্যাপিটালিস্ট ইডিওলজিকে, কিন্তু এই যে একটা আদান প্রদান, তা বলে কি আমি একটা কমিউনিস্ট পার্টির মেম্বার হয়ে যাব? মোটেই নয়। কিন্তু একটা মানে বিশ্বাস, মানুষে বিশ্বাস করাটা খুব জরুরি। সেই বিশ্বাসটা যার আছে সে কখনোই রাইটিস্ট হতে পারে না। আপনার একাধিক সিনেমাতে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক কথাবার্তা উঠে আসে, আপনি ক্যামেরার সামনে খুব কম বলেন। আমাকে ইন্টারভিউতে বলেছেন খান দু একবার যে ব্যাডলি বাঙালিতে ধর্ম নিয়ে আপনার একটা ডায়লগ সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। ধর্ম কি আপনি শেখানোর চেষ্টা করছেন মানুষকে। চালচিত্র এখন একটা গানের একটা লাইন লেখা, যে ইতিমধ্যে আমি দেখছিলাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কাছে আসছে যে সব নেতাদের মনে কোথাও গিয়ে 420 30,000 টাকায় ভোট বিক্রি হয়, এবং লোকসভা নির্বাচনে আপনার সঙ্গে ইন্টারভিউ করছি। এটা মজা, এটা মজা, একটা নম্বর, এটা একটা মজা হতে পারে। 30,000 টাকায় ভোট বিক্রি করছে, একটা নম্বর ওই এটা ওই বোরাস ছিল না, 30,000 সো এই যে নম্বর নিয়ে খেলতে 420টা কি হবে? আপনার কোথাও কিন্তু মাথায় এটা আছে যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতারা 420 মানে কি একটা ডিসলয়ালিটি, একটা সমাজের প্রতি এটা প্রকাশ করা। ডেফিনেটলি পলিটিক্স তো আমাদের সেইভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি বিকজ অফ মানে করাপশন এবং মরাল করাপশন। পয়সার করাপশন ডেমোক্রেসি থাকবেই, ওটা সবসময় নিয়ে মরাল করাপশন, কিন্তু সেটা পলিটিক্সে আছে। ঠিক আছে, আমি মানি যে পলিটিক্সে থাকবে, কিন্তু সেটা আমাদের যারা আমরা মানে কালচার করি তাদের মধ্যে কেন এটা আসবে? তারা কেন বিচার করবে তাদের সাকসেস পয়সা দিয়ে? 30,000 টাকা ভোট বিক্রি হোক, পয়সা আমার ছবিটা বেশি চলছে বলে কি সেটা ভালো ছবি, নাকি সস্তা বলে সেটা ভালো ছবি? নাকি ছবি না চলা সত্ত্বেও ফেসবুকে বারংবার বলা এত কোটি টাকার ব্যবসা করেছে, সেটাও তো ডিসলয়ালিটি। হ্যাঁ, অফকোর্স। আমি বলছি এইটা রাজনৈতিক মানুষরা করছে, তাদের ভোট পাওয়া দরকার, আমি স্বীকার করতে পারি, সেটা ঠিক আছে, মানছি। কিন্তু যারা শিল্পসাধ কর্ম করছে তারা এরকম ভাবে ভাববে কেন? তারা এইভাবে না ভাবলেও, তারা ভাবছেন বলেই কি বাংলা ছবি ঘাটিয়া এই ধরনের কথাবার্তা শুনতে হচ্ছে? বাংলা ছবি ঘাটিয়া নয়, বাংলা ছবি নানান রকমের জিনিস করছে, কিন্তু
এটা এই কথাটা আমি কোথাও মানি। কি দায় তো এটা দেখো, বলতে হয়। কোথাও কোথাও গিয়ে এটা আমি মানি যে আমার মনে হয় যেটা হয়তো অনুরাগ কাশ্যপ বলতে চেয়েছিল, ঠিক গুছিয়ে বলতে পারেনি, সত্যজিৎ রায়, মৃণাল সেন টিনাল সেন বলেছে। আমরা যেটা বলতে চেয়েছিল যে বাংলা মেইন স্ট্রিম সিনেমা 50-এর দশকে যে যায় 50-60-এর দশকে যে জায়গায় ছিল, প্রায় হিমালয় ছিল, সেখান থেকে পড়েছে। আর বোম্বে তার দোতলা থেকে একতলায় পড়েছে। কিন্তু সত্যি তো মেইন স্ট্রিম সিনেমার মান পড়েছে, তো সত্যি তো ভালো ছবি, সেই অর্থে ভালো ছবি মানে মেইন স্ট্রিম ছবিটা তো ভালো ভালো হতে হবে। ছবি আমি চাই না ছবির, আমি যেটা আমার আমার মনে হয় দেখ, পলিটিক্সের ক্রাইসিসটা পলিটিক্সেই থাকুক, আর্টের ক্রাইসিসটা আর্টে থাকুক। এই সব কিছুকে মানে একটু যদি মানে কিছু মডার্ন আধুনিক ছবি সাকসেসফুল হওয়া দরকার আমাদের এখানে। 2024 এসেও আমরা যদি এখনো পুরনো রিগ্রেসিভ কথাবার্তা বলি, সেটা কোনো কাজের কথা। প্রোগ্রেসিভ চিন্তাধারা কোনটা? ধরুন আপনাকে কোনোদিন পলিটিক্যাল পার্টির স্লোগানিং করতে হয়নি, এত শিল্পীরা রাজনীতিতে আসছেন, রাজনীতির মানুষরা শিল্প চর্চা তো করেন বলে তো জানা নেই। আপনার কি মনে হয় এই ব্যবধানটা সমাজে ভীষণ মাত্রায় বাঁচিয়ে রাখা দরকার ছিল? মানে যে কেউ ভোটের ক্যান্ডিডেট, আমরা এই সমাজ, এই শিল্পী যাকে নিয়ে একটা উচ্চাঙ্গ মার্গের ধারণা আছে, কোথাও গিয়ে মিলেমিশে একই হয়ে যাচ্ছে। মানে খুব ন্যাচারাল ক্যাজুয়াল, আমি মানুষের পাশে দাঁড়াতে চাইছি, সিনেমা ছেড়ে চলে এলাম। সিনেমা ছেড়ে কোথায় যাচ্ছে? সিনেমা ছাড়ছে না, তাহলে বুঝি ছাড়ছে না বলে মনে হয় আপনার? সিনেমা কোথায় ছেড়ে যাচ্ছে? সিনেমাটা করছে, তারপর গিয়ে বলছে রাজনীতি। সিনেমাটা ছেড়ে দিয়ে সে যদি রাজনীতিতে চলে যায়, যদি গ্রামে গ্রামে করে, ভালো তো হয়, সেটা তো ভালো, কিন্তু সেটা তো করছে না। না। মৃণাল সেন, একটু আগে তুই বলছিলেন মৃণাল সেন পলিটিক্স, মৃণাল সেন তো গিয়ে তো ইলেকশনে দাঁড়াচ্ছে না, কেউ তো গিয়ে সেটা করেননি। কেন? মানে হঠাৎ কি সবাই পার্টি মেম্বার তো হয়েছেন অনেকে, তা বলে তারা মানে ভোট কেন, ভোটে নামছেন কেন? সবাই তো সবাই সবাই মানে এইটা এটা ক্ষতি করে দিচ্ছে, ক্ষতি করছে তো টলিউড। এটা এটা টলিউড কেনা যায় না, আমি বলছি এটা আমি মনে করি বাংলা সিনেমা, এটা বাংলা সিনেমার ক্ষতি করছে, হিন্দি সিনেমার ক্ষতি করছে, ভারতবর্ষের সমস্ত সিনেমার লোকেরা পলিটিক্স করছে কেন? শুধু বাংলা সিনেমা নয়, সমস্ত সিনেমার লোকেরা এত পলিটিক্স ঢুকছে কেন? পলিটিক্স মানে একদম ক্যান্ডিডেট হয়ে ভোট চাইছে কেন? সেটাই তো দেখে খারাপ লাগে আপনার? না, সেটা ক্ষতি করছে, আমার খারাপ লাগার থেকেও সেটা কিন্তু আখেরি ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। অর্থাৎ আমি একটা দলের মেম্বার যখনই হয়ে যাচ্ছি শিবম, তখনই সেই দলের বিরুদ্ধে যে আছে সে আমার ছবিটা না দেখতে পারে। সিনেমার ক্ষতি হয়ে যাচ্ছে কেন? তুমি, আমি বিশ্বাস করতে পারি একটা পলিটিক্সে, কিন্তু সেই পলিটিক্সে বিশ্বাস করে থাকো না এবং তার নিজের নিজের সিনেমাটা করো। যে মুহূর্তে তুমি একটা এমপি বা এমএলএ হয়ে যাচ্ছ, আমার মনে হয় সেখানেও আমি আমার ডেলিভার করতে পারছি না, সিনেমাটাকেও একটা টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছি। সবাই করা উচিত নয়, কেউ কেউ যে যদি করে ঠিক আছে, সবাই মিলে নেমেছে তো, সবাই বলছি না, অনেকে, আমি বুঝতে পারি না কে কখন কোন দল, কে কখন রাইটিস্ট, কে কখন লেফটিস্ট, আমি বুঝতে পারি না। সবাই কেন গাইতে গেলে প্রেমের গান গাই লিখেছিলেন, এখন তো উল্টো লিখতে হতো, সবাই কেন রাজনীতিতে আসে সিনেমা ফিনেমা ছেড়ে, মানে লিখতে হতো আপনাকে। একটা এই করা যায়, প্যারেডি করা যায়, সবাই গানটার একটা প্যারেডি হয় মজার করে। তো হ্যাঁ, আমি এটা কিন্তু একটা আমার কোথাও গিয়ে অদ্ভুত লাগে, সত্যি কি এরা বিশ্বাস করে, সত্যি কি এরা মানে সেই জেলার ভালো চায়, মানুষের পাশে? আমি জানি না, মানে আপনার মানুষের পাশে দাঁড়াতে ইচ্ছে করেনি? না না না, মানুষের পাশে আমার গান দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, আমার গান শুনে কেউ বিয়ে করছে, খুব ভালো। আমার মনে হয় বেলাবর্ষণে বিয়ে করেছে, একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি, আপনার বেলাবর্ষটা শুনে আমি বিয়ে করেছি। আচ্ছা, ও আচ্ছা, আমার যেটা যেটা লোককে ভালো লাগানো বা দুঃখ পাওয়ানো এটা দরকার, সেটাই আমি, আমার এটা ইচ্ছে করে না। আমার somehow I don't think, কারণ যার ক্যাপাসিটি আছে, যে ধরুন মানে শিবম দেখো, there are certain people, শাবানা আজমি বা অমরাজের একটা মানে তারা একটা জায়গায় দাঁড়িয়ে না, তারা ওই সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার মতো, এবং তারা সত্যি করে কাজটা সিরিয়াসলি, যতটুকু তারা করে তারা করুক,
যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার কোনো ক্ষমতা নেই, যার বাড়িতে বসে খালি ফেসবুক করবে, সে কেন ঢুকবে ওর মধ্যে? আমার ক্ষমতা নেই, আমি সেটা পারবো না। একটা লেকচার দিতে গিয়ে আমার পক্ষে সম্ভব না। আমি যত ভালো একটা অভিনয় করতে পারবো, বা যত ভালো একটা গান করতে পারবো, বা একটা ইন্টারভিউটা আমাকে যেটা বোঝাতে পারবো, আমি কিছু মানুষের সামনে দাঁড়িয়ে লেকচার দিয়ে ইন্টারভিউটা শেষ করতে হবে, বাইরে লোক দাঁড়িয়ে আছে অঞ্জনদা। কিন্তু আরেকটা বিষয়, অনেক কিছু পারবেন না আপনি বলেন, ক্যামেরার সামনে এর আগেও বহু ক্ষেত্রে বলেছেন, সিগারেট ছাড়তে পারেননি। না, আমি তো পারবো না, সিগারেট ছাড়তে পারবো না, মদ খাওয়া ছাড়তে পারবো না, কিন্তু আমি মদ্যপ নই, সবাই জানে। মানে আমি বলছি না যে কিছু মানুষ থাকে যে তারা যেটা পারে সেটাই করে। মৃণাল সেনের থেকে কি কি নিতে পারলেন না, মানে এই বয়সে এসে এখনো কি ভাবেন যে মৃণাল দাস অনেক কিছু আমি পেয়েছি, এলডোরাডো কলকাতা শহরটাকে পেলাম, ক্যালকাটা 16 লিখলেন, কলকাতা নিয়ে অজস্র গান লিখেছেন, পারলেন নাটা কি নিতে? বছর ওনার বাড়িতে আসতো, এমন একটা সময় আসতেন তিনি, আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি, সেখানে তখন কেউ থাকতো না, এবং আমাকে বলতেন যে অঞ্জন তুই একটু বারান্দায় থাক, কারণ একজনকে নিচে নেমে যেতে হবে, উনি একটা সিএম, তাকে ওপরে তুলে নিয়ে আসতে হবে। আমি মাঝে মাঝে থেকে যেতাম না, কিন্তু আলোচনায় যেতাম। এই যে একটা মানুষ যে একটা চিফ মিনিস্টার আসবে না, আলাদা করে তারা এসে কথা বলতো, কি কথা বলতো আমি জানি না। আবার সকালে আসতো তার নিজের বন্ধু বান্ধব, মানে যে মানুষ নিজের বন্ধু বান্ধব, কতটা বন্ধু আমি জানি না, কিন্তু তার অত্যন্ত স্নেহের লোক রঞ্জিত মল্লিক, একদম অন্যরকম একটা সিনেমা করেন, সে রসগোল্লা নিয়ে চলে আসতো। মৃণাল সেনের বাড়িতে রসগোল্লা নিয়ে একমাত্র ওই ঢুকতে পারতো, একমাত্র রঞ্জিত দাই তাকে প্রমাণ করার ক্ষমতা রেখেছে। কারুর প্রণাম তো বিশ্বাস করতেন না, রঞ্জিতা ঠিক করতো, এবং সেটা করতে তারপরে আমরা আসতাম। কত রকম অল্প বয়সী ছেলে মেয়ে, এই যে একটা নানান মানুষকে নিয়ে থাকতে পারার ক্ষমতা, এটা যদি আর একটু বেশি করে আমি পেতাম ভালো হতো। অতটা আমি পাই, আমি আমি চট করে অতটা খুলে দিতে পারছি না এখনো নিজেকে। এনার্জিটা পেয়েছি, তার চেনা মানুষটা পেয়েছি, তার ইরেসপন্সিবিলিটিটা আমার মধ্যে ছিল, এবং কিন্তু অতটা ক্ষমতা টু কানেক্ট উইথ এনিওয়ান, যে কোনো, সেইটা এক চিপি মদ খায় না, অথচ মহাজন কন্টিনিউয়াসলি মদ খেয়ে যাচ্ছে। এই যে একটা অদ্ভুত এতটা ক্ষমতা আমি টু ওপেন আমি অর্জন করতে পারিনি, আমি পারলে ভালো হয়। একদম একদম শেষ প্রশ্ন, ওই ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে আপনার সিনেমায় বারবার কি খোঁজার চেষ্টা করেছেন মৃণাল সেন দেখানোর চেষ্টা, ওই একটা আইকনিক দৃশ্য, আপনি দাঁড়িয়ে আছেন আয়নার সামনে, একটা আকাশ, একটা পৃথিবী খোঁজার একটা স্বপ্ন, শেষ সিনে গিয়ে একটা অদ্ভুত উপলব্ধি ছেলেটা করে, মানে রঞ্জন দত্ত করে, সত্যি কি এরকম একটা দৃশ্য মৃণাল সেন আপনাকে দেখাতে চেয়েছিলেন? আমি নিজেকে ফেস করেছিলাম, নিজেকে ফেস করেছিলাম, এবং নিজেকে ফেস করা মানে আয়নাকে ফেস করা, নিজেকে ফেস করেছিলাম যে আমি সত্যি কি, মানে এই যে নিজেকে নিজের চুল ধরে, নিজেরই ডায়লগ, আমার ডায়লগটাই মৃণালবাবু বারবার ব্যবহার করেছেন, আমার নাটকের ডায়লগটা মৃণালবাবু অনেক জায়গায় ব্যবহার করেছেন, আর বারবার করবেন কি ডায়লগ বলতো, কি ডায়লগ বলতো বলে, ওনার বইয়ের পেছনে এখানে ওখানে উনি ওই ডায়লগটা ব্যবহার করেছিলেন, যে নিজেকে জানতে পেরে পৃথিবীটাকে নতুন করে দেখা, এই নতুন করে দেখা, এই আমি অ্যাকচুয়ালি কি চাই, আমি সংসার করতে চাই, আমি কি করতে চাই, সেইটা বিয়ে করে ফেলেছে একটা ছেলে, দম করে বিদেশ চলে যেতে চাইছে, দলটা চলছে না, ভেঙে যাচ্ছে, ব্যক্তি দল চালাতে পারে না, কারণ সে সবার সঙ্গে মিশে কাজ করতে পারে না, অথচ সেই মানুষটাকে ছাড়তে পারছে না, এই মানুষটা তার সমষ্টিতে বিশ্বাস করে কিন্তু কোথাও ভালোবেসে ফেলছে। এই ক্রাইসিসটা হতে 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 ছেলেটা নিজেকে খুঁজে পায়, which I think is very important. আমার কাছে মৃণাল সেন আমার শহর, আমার এই অদ্ভুত শহরটা। অবশ্যই আমার মনে হয় এরপরে কোনো উপসংহারের প্রয়োজন নেই, একটা শহর, যে শহরে একটা জীবন খুঁজে পেয়েছেন অঞ্জন দত্ত, একটা প্রাণ খুঁজে পেয়েছেন, নতুন অঞ্জন দত্তকে চিনেছেন। দেখতে থাকুন
দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। সবার আগে 10 তারিখ চালচিত্র এখন রিলিজ হচ্ছেন হইচই এবং সিনেমা হলে। প্রথম বোধহয় কোনো সিনেমা ওটিটি এবং সিনেমা হল দুটো এক জায়গায়। এটা কি একটা রিস্ক ফ্রি একটা চেষ্টা বলে মানে না, আমার মনে হয় না যে এখন এই ওটিটির ওয়ার্ল্ডে যারা হলে যাওয়ার তারা হলে যাবে, যারা ওটিটি দেখার তারা ওটিটি দেখবে। এবং বিশেষ করে আমার অডিয়েন্স কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, কিছুটা তাদের জন্য করা, যারা সারা পৃথিবীর বাঙালির কাছে পৌঁছানোর জন্য। এবং কলকাতার বাঙালি বা পার্শ্ববর্তী ব্যারাকপুর টারাকপুর থেকে যারা আসছে তারা তো হলে আসতেই পারেন যদি হলে দেখতে চান। সো আমার মনে হয় আমরা যেটা এতক্ষণ আলোচনা করে বলার চেষ্টা করছিলাম, যে আমি কিন্তু চেষ্টা করেছি আমার পুরনো মজাটাতে ফিরে যেতে, এবং আমি পেরেছি বলে আমার ধারণা। সুতরাং এটা ফেস্টিভ্যালে এত সমাদৃত হয়েছে, ঢাকা থেকে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল, আর তো বলার প্রয়োজন থাকে না। আপনি এটা শুরুর সময় গম্ভীর একটা মৃণাল সেন পৃথিবীর বিখ্যাত পরিচালক, না সিনেমা দেখে মনে হয়নি, না মানুষ চোখের জলে সিনেমা শেষ হচ্ছে, আপনি একটা কলকাতা শহরকে ফিরে পাচ্ছেন। আরেকটা ব্যাপার, আপনি যখন শুরু করেছিলেন ওই ফেস্টিভ্যালে, আপনার ওপেনিং স্পিচে বলেছিলেন আপনার স্ত্রী এবং নীল দত্তের স্ত্রী যেন বাড়ি থেকে বার না করে দেয়, বিকজ অনেক টাকা ইনভেস্ট করেছেন, টাকা ফাঁকা ফেরত পেয়েছেন, SBF নিয়ে নিয়েছে, আর কি চাই অঞ্জন দত্ত। সিনেমাটাও সবাই প্রশংসা করছে। আমার মনে হয় এটা কামব্যাক হলো কি অঞ্জন দত্ত এইভাবে দেখে। আমি অ্যাবসলিউটলি এগ্রি করছি। আমার কাজ একটু কোথাও গিয়ে একটু খেলো হয়ে যাচ্ছিল, এটা ট্রু। মানে সেটা আই এম শিওর দ্যাট আমি মৃণাল দাই আবার আমাকে টাক করে ফিরিয়ে আনলেন রাইট ওয়েতে, এবং পরবর্তীকালে যে এক্ষুনি একটা সিনেমা করতে আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে খুব ভালো নাটক করা দরকার। নাটক নিয়ে আড্ডা মারবো অন্য একদিন, এভাবেও ফিরে আসা যায়। অঞ্জন দত্তের কামব্যাক সিনেমা, উনি নিজে বলছেন চালচিত্র এখন মৃণাল সেনকে ভালোবেসে, শহরকে ভালোবেসে, এই সমাজকে ভালোবেসে সকলে দেখুন। হইচই, বড় পর্দা, যে যেখানে পারবেন দেখুন, বাংলা সিনেমাটা দেখুন। মৃণাল সেনের জীবন দর্শন, জীবনধারা, গুরু শিষ্য যুগলবন্দি দেখুন, দেখে জানাবেন, ফেসবুকে জানাবেন। অসংখ্য ধন্যবাদ অঞ্জনদা, অনেকদিন পর আড্ডা মেরে খুব ভালো লাগলো। এবং যারা এই ইন্টারভিউ দেখলেন, দেখে জানাবেন কেমন লাগলো চালচিত্র এখন। আমি দেখেছি, অপর্ণা সেন বলেছে মার্ভেলাস, গৌতম ঘোষ বলেছেন মাস্টারপিস, এবং আমার দৃঢ় বিশ্বাস মানুষ এই সিনেমা দেখে যেটা পাবেন তারা জীবনের একটা উপজীব্য হয়ে থেকে যাবে। ভিনটেজ অঞ্জন দত্তকে আমরা দেখতে পাবো। নমস্কার, ভালো থাকবেন।